কেউ বলেন সিদ্ধি, কেউ সুন্দর করে বলেন গঞ্জিকা, কেউ একটু বিশ্রী করে বলেন গাঁজা। বাউল চর্চা যারা করেন, বিশেষ করে বাউল গান, মানে সাধু সন্ন্যাসী যারা বিভিন্ন আশ্রমে পড়ে থাকেন, তারা কখনো কখনো সিদ্ধি সেবন করেন। তাদের সাধনা এবং ধ্যান সেই কর্মটাকে আরও বেশি মানে গাঢ় করার জন্য তারা বিশ্বাস করেন যে সিদ্ধি সেবন করলে এটা একটা আরাধনার মতো এবং তাদের সাধনাটা আরও বেশি পাকাপোক্ত হয়। সেটা তাদের ভাবনা, তাদের কর্ম, কিন্তু কখনোই আমরা দেখিনি যে তারা সিদ্ধি সেবন করে সমাজের কোনো ক্ষতির কারণ হয়েছে, সমাজের কোনো ক্ষতি করেছে কিংবা কাউকে গালাগালি করেছে, কাউকে উল্টাপাল্টা কথা বলেছে। কিন্তু আমরা দেখি সমাজে গঞ্জিকা সেবন যখন কেউ করে, তখন এই গঞ্জিকা সেবন করে উল্টাপাল্টা কাজ করা, উল্টাপাল্টা কথা বলা, ভুল বকা, এই ব্যাপারগুলো আমরা বিভিন্ন জায়গায় সমাজে দেখি। আবার মানে কেউ কেউ সেটা না খেয়েও যেন সেটার একটা ফিল নেন। ফিলটা আমার মনে হয় যে সব থেকে বেশি ফিল না খেয়েই পাওয়া যায়, কিংবা আশেপাশে না গেলেও পাওয়া যায় যারা মনে মনে গঞ্জিকা সেবন করে গঞ্জিকার ফ্লেভার ভেতরে অনুভব করে এক ধরনের আসক্তিতে চলে যান এবং সেই আসক্তি থেকে নানা ধরনের উল্টাপাল্টা বক্তব্য, নানা ধরনের উল্টাপাল্টা কথাবার্তা, আচরণ এগুলো করেন। কেন এই কথা বলছি, কেন সিদ্ধির প্রসঙ্গ আসলো? রাশেদ খান গণ অধিকার পরিষদের সাবেক নেতা ছিলেন, এখন বিএনপির নেতা। তিনি একটু বেশি বোধহয় আক্রমণাত্মক ঢঙে নাসিরউদ্দিন পাটোয়ারি সম্পর্কে বললেন যে গাঁজা না খেলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। কেন হঠাৎ করে তার এই কথাটা মনে হলো? কেন নাসিরউদ্দিন পাটোয়ারি? হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক সমালোচনার কাজ করেন, অনেক বিতর্কিত কথাবার্তা বলেন, সেটা ঠিক আছে, কিন্তু এই ধরনের একেবারে অতি আক্রমণাত্মক কথা রাশেদ খান কেন বললেন? সত্যিই কি তাই? মানে ওটা সেবন না করলে কি নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না? যারা এই চেষ্টা করবে যে আমি নাসিরউদ্দিন পাটোয়ারি হব, আদর্শ হিসেবে নেবে, তাদের কি প্রথম কর্ম হবে গঞ্জিকা সেবন করা? চলুন একটু জেনে দেখি কি বলার চেষ্টা করছেন রাশেদ খান। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাশেদ খানের বক্তব্যের কথা। তিনি আজকে ফেসবুকে লিখেছেন, সেটা নিয়ে তাবৎ পত্রিকা নিউজ করেছে, সয়লাভ হয়ে গেছে। তার এই বক্তব্যটা প্রচণ্ড আলোচনায় এসে গেছে। আজকে সন্ধ্যার পর থেকেই এটা শুরু হয়েছে এবং তিনি যে মন্তব্য করেছেন আসলেই এটা মানে একটু বেশি আক্রমণাত্মক মন্তব্যই করে ফেলেছেন। কালবেলা কি বলছে দেখুন, কালবেলা তাকে নিয়ে এটা নিউজ করেছে। কালবেলা বলছে, গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না, রাশেদ খান। এবং তিনি ফেসবুকে একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। বলা হচ্ছে যে গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক নেতা এবং বিএনপি নেতা রাশেদ খান। এছাড়া একজন লোক শিবির থেকে বাম হয় কিভাবে, এমন প্রশ্নও তুলেছেন তিনি। মানে নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে কোন দল করেন কিংবা করতেন, কোন আদর্শ লালন করেন, এটা নিয়ে তিনি কনফিউশন দেখছেন, তার মধ্যে কনফিউশন রয়েছে। রাশেদ খানের সেই ফেসবুক পোস্টটা আপনারা একটু দেখে আসুন। সেই ফেসবুক পোস্টে তিনি আজকে যেটা দিয়েছেন, সেখানে লিখেছেন যে গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হয় না। অতীতে সে জামাত ইসলামীকে গালাগালি করেছে, এখন জামাতের সঙ্গে মিতালি করে বিএনপিকে গালিগালাজ করছে। তিনি লেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি জামাত ইসলামীকে বলেছে, এক নম্বর বলেছিল যে জামাত ইসলামী ভারতের এক্সটেনশন, 2 নম্বর বলেছিল সংস্কারের নামে ভণ্ডামি করছে জামাত সম্পর্কে, 3 নম্বর বলেছিল মুনাফেকের দল, 4 নম্বর বলেছিল ধর্মের নামে চেতনা ব্যবসা করছে, 5 নম্বর বলেছিল জামাতের মুখে এক অন্তরে আর এক, 6 নম্বর বলেছিল জামাতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না, তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী, ইত্যাদি ইত্যাদি। একটি দল সম্পর্কে এত কিছু বলার পরে আবার সেই দল থেকে নির্বাচন করা একমাত্র গাঁজা সেবন করলেই সম্ভব বলে মনে করেন রাশেদ খান। তিনি বলেছেন, আমি এনসিপিকে বলবো দ্রুত তার ডোপ টেস্ট
ও চিকিৎসা করুন। অন্যথায় তার শরীরে প্রতিদিন যে পরিমাণ নিকোটিন ঢুকছে আর এর প্রতিক্রিয়ায় আবোল তাবোল বকছে, না জানি আবার জামাতে যোগদান করে এনসিপিকে নিয়ে কি না বলা শুরু করে যে এনসিপি জাতির সাথে গাদ্দারি করা শুরু করেছে, জামাত ইসলামী পারেও বটে। তিনি আরও লিখেছেন যে তাদের রাজনীতিকে নিয়ে একের পর এক প্রশ্ন তোলা নাসিরুদ্দিন পাটোয়ারি আজকাল তাদের আইডল, কারণ সে এখন রূপ বদলে ফেলে জামাতপন্থী হয়েছে। পডকাস্টেও বলে বেড়াচ্ছে সে নাকি শিবিরের সাথী ছিল। হ্যাঁ, এই বক্তব্য আমি শুনেছি, শিবিরের সাথী, সেই সাথী হওয়ার সময় তার শপথকে পড়িয়েছিল, তার কথাও বলেছেন তিনি। অথচ ক্যাম্পাসে দেখেছি সে বাম করে, অর্থাৎ বাম দল করে। একজন লোক শিবির থেকে বাম হয় কিভাবে? অর্থাৎ ছাত্র মানে ছোটবেলায় সে মানে শিবির ছিল এবং শিবিরের সাথী ছিল, তারপরে ক্যাম্পাসে এসে বাম রাজনীতি করেছে, বাম রাজনীতি করার পরে তারপরে হচ্ছে আবার মানে পরবর্তীতে দেখা গেছে যে শিবিরের রাজনীতি করতে, তারপরে এবি পার্টির রাজনীতি করতে, এরপরে এনসিপি করা এবং এনসিপিতে থেকে জামাতের নামে বহু বিষোদ্গার করা, যে কথাগুলো তিনি বলেছেন, এবং পরবর্তীতে জামাতের সঙ্গেই জোট করা। এই তো একদিন আগে একটি মসজিদে গিয়ে ধর্মের নামে বহু কথা বলেছেন এবং সেখানেই সেই সফরেই তিনি বিএনপির সংসদ সদস্যদের বলেছেন যে এরা সব চোর, বাটপার, এবং বলেছেন যে বিএনপির অনেক মন্ত্রী এরা গাঁজার ব্যবসা করে, এরা মাদকের ব্যবসা করে, এই ধরনের কথা বলেছেন। এবং এই ধরনের কথা বলেও মানে ছাত্রদল, যুবদল, বিএনপি কেন যেন চুপ করে আছে, কিছুই বলছে না, কোনো প্রতিবাদও আমরা দেখছি না। বিভিন্ন দিক থেকে প্রতিবাদ উঠছে, যেমন এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল, তাকে বলতে শুনলাম যে বিএনপির কোন কোন মন্ত্রী গাঁজার ব্যবসা করে কিংবা মাদকের ব্যবসা করে তার লিস্ট দেন, তথ্য প্রমাণ দেন, তাহলে আমরাও তার বিরুদ্ধে সোচ্চার হব। আর যদি লিস্ট না দিতে পারেন তাহলে তাকে এই মানে মানহানিকর কথাবার্তা, উল্টাপাল্টা কথাবার্তা বলার জন্য তাকে গারদে ভরেন, এই ধরনের কথাবার্তাও হচ্ছে। তার মানে বেসামাল কথাবার্তা তিনি থামাননি, তার বেসামাল কথাবার্তা এখন কোনো দলের সংসদ, মানে তিনি বলছেন যে সংসদে যারা আছে সব চোর, বাটপার, এভাবে বলছেন। তো সংসদে তো তাদেরও 6+2 8 জন আছে, তাদের নির্বাচনে 6 জন যাওয়া, সংরক্ষিত নারী আসনে 2 জন গেলেন, 8 জন। এরাও কি চোর, বাটপার? এরা কোথায় কোথায় চুরি করেছে, কার বাড়িতে চুরি করেছে? বিএনপির যে 212 জনের বেশি সংসদ সদস্য রয়েছেন তারা সবাই চোর, বাটপার। মানে পৃথিবীতে একমাত্র সাধু সন্ন্যাসী নাসিরুদ্দিন পাটোয়ারি, আর কেউ মানে পৃথিবীতে ভালো লোক নেই? নাকি তিনি এটা বোঝাতে চেয়েছেন যে জামাত এনসিপির যেগুলো এমপি আছে তারা বাদ দিয়ে সবাই হচ্ছে চোর, বাটপার? এই ধরনের কথা বলার অধিকার কি কেউ রাখেন? যদি এ ধরনের কথা একেবারে সংসদ সদস্য সম্পর্কে, মন্ত্রী সম্পর্কে, আমার মনে হয় যে জাতীয় সংসদের যত সংসদ সদস্য আছেন, মন্ত্রী আছেন, সবারই তো আলাদা আলাদা করে তার নামে মানহানির মামলা করা উচিত। যদি মানে 250 জন এমপি তার নামে মামলা করে, প্রত্যেকেই যদি বলে যে 100 কোটি টাকার মানহানি মামলা করবে, তাহলে মানে 250 জনকে 100 কোটি টাকা দিয়ে কত টাকা হয়, সেই ভার তিনি সহ্য করতে পারবেন কিনা, সেটাও তো একটা বড় বিষয়। নাকি এই ধরনের মানে তিনি যা বলবেন সেটাই মেনে নিতে হবে, কোনো প্রতিবাদ করা যাবে না, তার নামে কোনো ধরনের মানহানির মামলা করা যাবে না, করতে গেলে আরেকটা মেটিকুলাস মানে আন্দোলন হবে, একবার আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া হয়েছে, এবার বিএনপিকে সরিয়ে দেওয়া হবে, সেগুলো কি হবে? আমরা আসলে কনফিউজ, এবং রাশিদ খানের এই বক্তব্য শুনেও কনফিউজ যে গাঁজা সেবন না করলে নাসিরুদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। আমরা কোনোভাবেই রাশিদ খানের এই বক্তব্যকেও সমর্থন করতে পারি না, কারণ একজন রাজনীতিবিদ সম্পর্কে এই ধরনের মানে কি বলবো যে অতিমাত্রায় উগ্র মানে মন্তব্য, উগ্র কটাক্ষ মন্তব্য, এটা কখনো শোভনীয় রাজনীতি না। রাশিদ খানের এই বক্তব্য অবশ্যই সমালোচনার যোগ্য, কিন্তু তার আগে একটা কথা রাশিদ খান বলতেই পারেন, আপনি সমালোচনা করছেন, আপনি তার কথাটা শোনেননি, তার মানে কর্মকাণ্ডগুলো দেখেন না? হ্যাঁ, অবশ্যই শুনেছি, অবশ্যই দেখেছি। রাশেদ খানদের মতো মানুষদের এই ধরনের কথা না বলে নিজেকে কন্ট্রোল করাটা আসলেই অনেক বেশি কষ্টকর হয়ে যায় যখন মানে লাগামহীন কথাবার্তা, লাগামহীন কর্মকাণ্ড কেউ কেউ করে যান। আমরা দুইটারই অবসান ঘটুক,
এটাই চায়, যেন এই সমাজে কোনো রাজনীতিবিদ সম্পর্কে কেউ আর নতুন করে বলতে না পারে যে গাঁজা না খেলে অমুক হওয়া যায় না। গাঁজা খুব একটা ভালো জিনিস না, ওটাকে ব্যবহার করলে, ওটাকে নিলে যে সাধনা করা যায়, মানে সাধু সন্ন্যাসী হওয়া যায়, সেই ভাবনা যারা ভাবেন তারা অতি আধ্যাত্মিক মানুষ। কিন্তু ওটা যে অনেক বেশি ক্ষতি করে, ওটা যে মস্তিষ্ক বিকল করে দেয়, ওটা যে শরীরকে অনেক বেশি ক্ষতির সম্মুখীন করে, সেটা তো আমরা জানি। যদিও সেটা এক ধরনের সবজিই বটে, কারণ তার পাতাগুলো দেখতে সবুজ, আর সবুজ মানেই তো সবজি, সবুজ মানেই তো অনেক কিছু। আমরা তো পাট শাকও খাই, অনেকটা ওইটার পাতা তো পাট শাককে আরেকটু চিকন করলে যেরকম হয় সেরকমই তো হয়। সুতরাং সবজি মনে করে ওটা খেয়ে ফেললে হিতে বিপরীত হবেই। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।